নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের মোট 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ভোট অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বাংলার 6 আসনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 69.29%। সিতায়ে ভোট পড়েছে 66.35%। মাদারিহাটে ভোট পড়েছে 64.14%। তালডাংরায় মোট ভোট পড়েছে 75.2%। মেদিনীপুরে ভোটের হার 71.85% এবং নৈহাটিতে ভোটের হার 62.1% এবং হাড়োয়াতে ভোট পড়েছে 73.95%। এই 6টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ভোট পর্ব শেষে কোন দল সম্ভাব্য বাজিমাত করতে পারে তাই নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার 1, মাদারিহাট বিধানসভা কেন্দ্র। মনোজ টিগ্গা মাদারিহাটের প্রাক্তন বিজেপি বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি বিধায়ক দলের চিফ হুইপ আলিপুরদুয়ার কেন্দ্র থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রাহুল লোহারকে, তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে জয়প্রকাশ তোপকে, বাম সমর্থিত আরএসপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে পদম ওরাওকে, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ চামপ্র মেরিকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনি ভোট পেয়েছিলেন 90,718টি, অর্থাৎ মোট ভোটের 54%। তৃণমূলের তরফ থেকে এখানে প্রার্থী ছিল রাজেশ লাকড়া। তিনি ভোট পেয়েছিলেন 61,033টি, অর্থাৎ মোট ভোটের 37%। আরসিপির তরফ থেকে এখানে প্রার্থী ছিল সুভাষ লোহার। তিনি ভোট পেয়েছিলেন 7,072টি, অর্থাৎ মোট ভোটের 4%। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে 29,685 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে মাদারিহাট বিধানসভাতে বিজেপি ভোট পেয়েছিল 89,921টি, তৃণমূল ভোট পেয়েছিল 68,858টি। মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত এবং উত্তরবঙ্গ বরাবরই বিজেপির জন্য শক্ত ঘাঁটি। তাই আসন্ন বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী রাহুল লোহার। নাম্বার 2, তালডাংরা বিধানসভা কেন্দ্র। তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। তাই তালডাংরা বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে ফাল্গুনী সিংহ বাবুকে, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে, সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হয়েছে দেবকান্তি মোহান্তিকে, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে তুষারকান্তি সন্নিগ্রহীকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি ভোট পেয়েছিলেন 92,026টি, অর্থাৎ মোট ভোটের 45%। বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী ছিল শ্যামল কুমার সরকার। তিনি ভোট পেয়েছিলেন 79,649টি, অর্থাৎ মোট ভোটের 39%। সিপিআইএমের তরফ থেকে এখানে প্রার্থী ছিল মনোরঞ্জন পাত্র। তিনি ভোট পেয়েছিলেন 23,189টি, অর্থাৎ মোট ভোটের 11%। তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী শ্যামল কুমার সরকারকে 12,377 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে তালডাংরা বিধানসভাতে বিজেপি ভোট পেয়েছিল
82,307টি, তৃণমূল ভোট পেয়েছিল 90,790টি। আসন্ন বিধানসভা উপনির্বাচনে তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে খুব অল্প মার্জিনে হলেও তৃণমূল প্রার্থী সম্ভাব্য জয়লাভ করতে পারে। বন্ধুগণ, আপনাদের কি মনে হয় আরজি করের ইস্যু আসন্ন বিধানসভা উপনির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, সিতাই বিধানসভা কেন্দ্র। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া কোচবিহার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছে, তাই সিতাই বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দীপক কুমার রায়কে, তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে এবং বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের তরফে প্রার্থী করা হয়েছে অরুণ কুমার বর্মাকে এবং কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে হরিহর রায় সিংহকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি ভোট পেয়েছিলেন 1,17,908টি, অর্থাৎ মোট ভোটের 49%। বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী ছিল দীপক কুমার রায়। তিনি ভোট পেয়েছিলেন 1,07,796টি, অর্থাৎ মোট ভোটের 45%। কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী ছিল কেশব চন্দ্র রায়। তিনি ভোট পেয়েছিলেন 3,964টি, অর্থাৎ মোট ভোটের 2%। সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কে 10,112 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা ভোটের নিরিখে সিতাই বিধানসভাতে বিজেপি ভোট পেয়েছিল 99,812টি, তৃণমূল ভোট পেয়েছিল 1,28,189টি। আসন্ন বিধানসভা উপনির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। নাম্বার 4, নৈহাটি বিধানসভা কেন্দ্র। নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছে, তাই নৈহাটি বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে, তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সনদ দেকে, সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে দেবজ্যোতি মজুমদারকে, কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে পরেশনাথ সরকারকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি ভোট পেয়েছিলেন 77,753টি, অর্থাৎ মোট ভোটের 50%। বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী ছিল ফাল্গুনী পাত্র। তিনি ভোট পেয়েছিলেন 58,898টি, অর্থাৎ মোট ভোটের 38%। সিপিআইএমের তরফ থেকে এখানে প্রার্থী ছিল ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি। তিনি ভোট পেয়েছিলেন 15,825টি, অর্থাৎ মোট ভোটের 10%। নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রকে 18,855 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছিল 75,390টি, বিজেপি ভোট পেয়েছিল 59,872টি। বন্ধুগণ, আপনাদের কি মনে হয় আরজি করের ইস্যু আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নৈহাটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সনদ দে। হারোয়া বিধানসভা কেন্দ্রের প্রয়াত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হাজি নুরুল ইসলাম 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিল, তাই হারোয়া বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। হারোয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে বিমল দাসকে, আইএসএফের তরফ থেকে প্রার্থী করা হয়েছে পিয়ারুল ইসলামকে, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে
হাবিব রেজা চৌধুরীকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। তিনি ভোট পেয়েছিলেন 1,30,398টি। 2024 সালের লোকসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ভোট পেয়েছিল 34,235টি। তৃণমূল ভোট পেয়েছিল 1,45,356টি। আসন্ন বিধানসভা উপনির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও আইএসএফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। তাও বলে রাখি বন্ধুগণ, হারোয়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। নাম্বার 6, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হয়েছে, তাই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি এখন বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সুজয় হাজরাকে, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে শুভজিৎ রায়কে, সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মণিকুন্তল খামরুইকে, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শ্যামল কুমার ঘোষকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি ভোট পেয়েছিলেন 1,21,175টি, অর্থাৎ মোট ভোটের 51%। বিজেপির তরফ থেকে প্রার্থী ছিল সমিত দাস। তিনি ভোট পেয়েছিলেন 96,778টি, মোট ভোটের 41%। সিপিআইএমের তরফ থেকে প্রার্থী ছিল তরুণ কুমার ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 12,984টি, অর্থাৎ মোট ভোটের 5%। 2021 সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিজেপি প্রার্থী সমিত দাসকে 24,397 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি ভোট পেয়েছিল 76,663টি। তৃণমূল ভোট পেয়েছিল 1,09,025টি। আসন্ন বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।